প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়। সঙ্গে আছি আমি এস এম আকাশ। এই সময়ে আপনারা জানেন যে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আপনাদের জানা আছে যে ইউপি নির্বাচন, চতুর্থ ধাপের ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে এবং এখন ফলাফল নিয়ে বিশ্লেষণ চলছে। আমরাও একটু বিশ্লেষণ করার চেষ্টা করব যে নৌকা, বিশেষ করে ক্ষমতাসীন দলের যে প্রতীক নিয়ে যারা দাঁড়িয়েছে তাদের অনেক স্থানে দেখা যাচ্ছে যে তাদের যে প্রত্যাশিত জয় সেটা হয়নি, মানে নৌকা অনেক স্থানে পিছিয়ে পড়েছে। আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগই নির্বাচন আসলে করছে বলা যেতে পারে। সেখানে এই বিশ্লেষণটা আমরা একটু জানতে চাইব। সাথে আমরা রাষ্ট্রপতির সাথে যে রাজনৈতিক দলগুলো যে সংলাপ, সেই সংলাপে আমরা কি প্রত্যাশা করছি। আমরা একটা ভালো নির্বাচন চাই, সেই নির্বাচন করতে হলে একটা ইলেকশন কমিশন দরকার এবং একটা নির্বাচনকালীন সরকার কেমন হতে পারে সেটা নিয়েও দাবি আছে। সে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যদি সময় থাকে আমরা নতুন বছরের দিকে যাচ্ছি, এখন নতুন বছরের প্রত্যাশা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে তিনজন অতিথি পরিচয় করে দিই। আমি আমার বাম দিক থেকে শুরু করি। শেখ রবিউল আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি, ডক্টর শামীম রেজা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সর্ববামে রয়েছেন মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, সদস্য শিক্ষা ও মানব সম্পদ উপকমিটি, আওয়ামী লীগ। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। যেহেতু নির্বাচনটা হয়ে গেল, আমরা নির্বাচনের ফলাফলে দেখছি চতুর্থ ধাপে এসে একটা ভালো দিক হচ্ছে যে চতুর্থ ধাপে তেমন কোনো সহিংসতা হয়নি। যেমন দ্বিতীয় ধাপে যেটা অনেক মারা গিয়েছিল, তৃতীয় ধাপে অনেকে মারা গিয়েছিল। কিন্তু ফলাফলে দেখা যাচ্ছে যে অনেক স্থানেই নৌকার প্রার্থী, যারা নৌকা প্রতীকের প্রার্থীরা অনেক মূল প্রতিদ্বন্দ্বিতাই ছিলেন না। অনেকে জামানত বাতিলের অবস্থা হয়েছে। আবার ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে মানে নৌকা প্রতীক একটু পিছিয়ে পড়েছে। এইটা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন যে এটা কি কি ফ্যাক্টর কাজ করেছে বলে মনে হয়? আমি সর্বপ্রথমে এনটিভির এই সময় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আমার সহ আলোচক যারা আছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি এটা একটু বিশেষ করে সম্ভবত গত পরশুদিন যে নির্বাচনটা হয়ে গেল, প্রায় 834টা নির্বাচন হয়েছে। তো এটা চতুর্থ ধাপের নির্বাচন। এর আগেও আমরা 3টা ধাপ পার করে এসেছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এটা আসলে আমাদের তো এখন ফিল্ডে শুধু অন্য কোনো দল অংশগ্রহণ করছে না এই স্থানীয় নির্বাচনটাতে। তো যেটা মনে হয়েছে, এখানে যারা ইলেকশন করছেন সকলেই কিন্তু কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। এবং যেখান থেকে নির্বাচন করছেন না কেন, আপনি কিন্তু আপনার প্রথম আলোচনায় বলেছেন আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। হয়তো নৌকা পেয়েছে, যারা নৌকা পায়নি তারাও কিন্তু অনেকটা আওয়ামী লীগের। তো দেখা যাচ্ছে কি হয়তো এলাকার তার প্রভাব প্রতিপত্তি অনেক আছে। এটার পিছনে অনেক ধরনের ফ্যাক্টর কাজ করে আমাদের সামাজিক বাস্তবতায় যেটা। তো এখানে দেখা যাচ্ছে কি হয়তো নৌকা নিয়ে এসেছে, তার কোনো না কোনো কারণে কখনো কোনো আচরণে মানুষের কোনো অসন্তুষ্টি ছিল, কর্মীদের কোনো অসন্তুষ্টি ছিল, তারা মনে করছে নির্বাচনের মাধ্যমে সেই প্রতিশোধটা আমি নিব। এই মানে এই টাইপের কিছু ঘটনা কিন্তু সবসময় ঘটে থাকে। এখন কথা হলো যেটা হলো, আমরা যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন করছি, সেই জন্য হয়তো কথাটা খুব বেশি উঠে এসেছে সব জায়গায়। তো যার কারণে আমার কাছে মনে হয়েছে এটা আওয়ামী লীগের, মানে যদি বলি যে মানে শুধুমাত্র আওয়ামী লীগ আছে বলেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। এখানে যদি পাশাপাশি যদি আমি মনে করতাম যে আমাদের যে ক্রিয়াশীল যে সমস্ত বিরোধী দলগুলো আছে, ক্রিয়াশীল যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, তারা যদি সরাসরি আজকে নির্বাচনগুলোতে আসতো, হয়তো বা এই অবস্থাটা তৈরি হতো না। আর এটা যেটা হয়েছে সেটা আমি মনে করি স্থানীয় পর্যায়ে নির্বাচন, এটা মানে এটা খুব বেশি আমাদের বিশেষ করে জাতীয় নির্বাচনে কিংবা আমাদের ন্যাশনাল পলিটিক্সের মধ্যে খুব বেশি যে প্রভাব ফেলবে তাও না। এটা জাস্ট খুবই একটা একদম লোকাল একটা বিষয়। এটা একদম প্রতিটা ইউনিয়নের একদম নিজস্ব একটা বিষয়। যেমন আমি যদি মনে করি যে যেমন অনেক জায়গায় শুধুই নৌকায় জয়ী হয়েছে, আবার কোথাও কোথাও দেখাচ্ছেন কি 3টা নৌকা জয়ী হয়েছে, 4টা এই নৌকা বিরোধী যারা, অর্থাৎ যারা স্বতন্ত্র প্রার্থী ছিল তাদের জয়ী হয়েছে। কিন্তু সবাই আওয়ামী লীগের কোনো না কোনো জায়গায় কিন্তু পোস্ট পজিশন হোল্ড করছে সব জায়গায়। তো যার কারণে মনে হয়েছে এটা একদম আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগের একটা নির্বাচন। এটাতে আমি মনে করি আওয়ামী লীগের খুব বেশি ক্ষতি কিংবা কোনো কিছু হয়েছে বলে আমার মনে হয় না। না, কিন্তু যেহেতু ক্ষতির কথা যেহেতু তুললেন, একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আপনাদের দলে যেমন বিদ্রোহী প্রার্থী অনেক জায়গায় জিতেছে, অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থী, তার মানে বোঝা যাচ্ছে যাকে নমিনেশন দেওয়া হয়েছে বিদ্রোহী প্রার্থী সেখানে আসলে জনপ্রিয়। দুটো জিনিস ঘটতে পারে। এক হলো প্রার্থী নির্বাচন যাকে করা হয়েছে সঠিক প্রার্থী দেওয়া হয়নি। দ্বিতীয়ত হচ্ছে যাকে যে বিদ্রোহী জিতেছে তাকে তো দল থেকে বহিষ্কার করা হচ্ছে, একজন জনপ্রিয় নেতাকে দল থেকে বহিষ্কার করা
হলো, এটা কি ক্ষতি বা না? এটা আমি মনে করি অতীতেও আমরা দেখেছি যখন আওয়ামী লীগ থেকে অনেকেই সরে গেছে, অনেকে মনে করেছিল আওয়ামী লীগ কোনোদিন আর মানে ক্ষমতা বলি কিংবা রাজনৈতিক দল হিসেবে টিকে থাকার যে বিষয় কোনো কিছুই হবে না। আসলে আওয়ামী লীগ আদর্শিক একটা দল, সেই আদর্শিক দলের যারা আছে তারা কিন্তু এই আদর্শকে লালন করে কিংবা চর্চার মধ্যেই কিন্তু আসে। তো আমার কাছে মনে হয় এরকম যদি কয়েকটা বিদ্রোহী ক্যান্ডিডেটকে কোথাও যদি বহিষ্কারও করা হয়, এটা দলের কোনো কিছু যায় আচ্ছা আসে না। ঠিক আছে, আই গট ইউর পয়েন্ট। আমি শেখ রবিউল আলম, আপনারা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইউপি নির্বাচনে যাননি, তারপরও আমরা দেখতে পাচ্ছি যে পত্রপত্রিকায় যেটা আসছে যে অনেকে হয়তো অনানুষ্ঠানিকভাবে দাঁড়িয়েছে, হয়তো বিএনপি সমর্থক বা বিএনপি নেতা বা কর্মী, এবং অনেক জায়গায় তারা জিতেছেও। এই যে নির্বাচন, ইউপি নির্বাচনে আপনার না যাওয়া এবং নির্বাচন যেভাবে হলো, যেভাবে পর্যবেক্ষণ করছেন, কি দেখছেন? ধন্যবাদ আপনাকে। না, নির্বাচনে না যাওয়ার তো অনেকগুলি কারণ রয়েছে। আমরা তো একটা ক্রেডিবল নির্বাচন চাচ্ছি, কিন্তু ক্রেডিবল নির্বাচনের সকল পথ তো ক্ষমতাসীনরা আপনার রুদ্ধ করেছে। এখন আর জনপ্রতিনিধিকেও হতে চায় না ভোটারের ভোটের ভিত্তিতে। নির্বাচনটা হয়ে গিয়েছে কে প্রভাব বিস্তার করতে পারবে এবং প্রভাব প্রয়োগ করতে পারবে তার উপর নির্ভর হচ্ছে আপনার জনপ্রতিনিধি হওয়ার নিশ্চয়তা, অথবা সেভাবেই জনপ্রতিনিধি হচ্ছে। দেখুন, নির্বাচন ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, এর সাথে আমার মনে হয় অনেকে খুব বেশি দ্বিমত করার সুযোগ নেই। এবং ভোটার অবাধে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে না, নির্বাচনটা পার্টিসিপেটারি হচ্ছে না। কিন্তু নির্বাচন, ইউপি নির্বাচনের যে চতুর্থ ধাপ বা তৃতীয় ধাপে যেটা, এখানে কি যেহেতু বিএনপি নাই, আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, কিন্তু এখানে কিন্তু আমরা দেখছি যে প্রতীক পেলেই, আগে যেটা ছিল এটা বলা হতো যে প্রতীক পেলেই সে জিতে যাবে, এবার কিন্তু দেখা যাচ্ছে যে প্রতীক পেলেই নিশ্চয়তা হচ্ছে না। না, এর কারণ রয়েছে। কারণটা হচ্ছে, ধরেন কেন্দ্রে আওয়ামী লীগের একটা প্রভাব থাকছে স্থানীয় আওয়ামী লীগে, কেন্দ্রের কোনো বড় নেতার আশীর্বাদ পুষ্ট। আবার তিনি আরেকজন নৌকা পেয়েছেন, বিদ্রোহী প্রার্থী কেন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত, এমন হতে পারে স্থানীয় আওয়ামী লীগের আশীর্বাদ প্রাপ্ত, অথবা স্থানীয় প্রশাসনকে তিনি ম্যানেজ করেছেন, প্রশাসনের সাথে তার সখ্যতা রয়েছে, অথবা কোনো না কোনোভাবে নির্বাচন কমিশনের যারা ব্যবস্থাপনার সাথে যুক্ত, ভোট ব্যবস্থাপনার সাথে যুক্ত, তাদেরকে ম্যানেজ করেছেন। যে এখানে ম্যানেজ করতে পারছেন, প্রভাব বিস্তার করতে পারছেন, তিনি উইন করছেন। আবার কোনো কোনো জায়গায় হচ্ছে স্থানীয় আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট হচ্ছে নৌকা প্রার্থী, আবার বিদ্রোহী প্রার্থী রয়েছে কেন্দ্রের কোনো বিশেষ নেতা যার প্রভাব রয়েছে, প্রশাসনে প্রভাব রয়েছে, এলাকায় প্রভাব রয়েছে, তার আশীর্বাদ পুষ্ট হচ্ছে আপনার বিদ্রোহী প্রার্থী। যার ফলে আওয়ামী লীগের মধ্যেই তারা কিন্তু ভোটারের কাছে যাচ্ছে না, তারা চেষ্টা করছে যে আমি কোন প্রভাবক শক্তিটাকে নিয়ন্ত্রণে নিয়ে আপনার বিজয় নিশ্চিত করব। যার ফলে আওয়ামী লীগ কোনো কোনো জায়গায় এইভাবে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে, ভোটাররা ভোট বিমুখ হয়েছে। অন্য রাজনৈতিক দল, আমরা তো বর্জন করেছি বাদী দেন, তারাও নাই, সরব নাই, কোনো স্বতন্ত্র প্রার্থী ওইভাবে সরব নাই। আপনি দেখবেন যে আওয়ামী লীগের নৌকা মার্কা অথবা বিদ্রোহী। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের ক্ষমতার যে বহুমুখিতা রয়েছে বা ক্ষমতার মধ্যে যে বিভাজন রয়েছে, সেই বিভাজনগুলির একটা প্রতিযোগিতা চলছে, নির্বাচন কমিশনকে ব্যবহার করে, স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে, অথবা নিজের মতো করে ফলাফল প্রকাশ করে কেবলমাত্র আপনার বিজয় নিশ্চিত করা। ভোটার ভোট দিতে পারছে না অবাধে, এটা আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। যে কাস্টিং ভোট দেখানো হচ্ছে তা যে ভোটারের দেওয়া ভোট, তার কোনো নিশ্চয়তা নেই। কোনো কোনো সময় আওয়ামী লীগ বা প্রশাসনের দেওয়া ভোট অথবা নির্বাচন কমিশনের দেখানো ভোট। যে আমি একটু ডক্টর শামীম রেজা, আপনি নির্বাচন নিয়ে খেয়াল রাখছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চতুর্থ ধাপ পর্যন্ত এসে আপনি কিভাবে এটাকে পর্যবেক্ষণ করছেন? একটা ভালো দিক দেখছি যে সহিংসতা কমেছে এই ধাপে, কারণ আমাদের এর আগের ধাপগুলোতে একটা বড় উদ্বেগের জায়গা ছিল সহিংসতা। এখন দেখুন, আমরা তো সবসময় চেয়েছি যে স্থানীয় সরকার ব্যবস্থা একটা বিশেষ রূপ নিক এবং তার একটা স্বতন্ত্র পরিচয় থাক, এবং সেটা আমাদের বর্তমান সরকার বলি বা আগে রবিউল ভাইয়ের সরকারও যখন ছিল, তারাও কতখানি যে নিষ্ঠাবান ছিলেন সেই আলোচনা চলতেই পারে, যে এটাকে একটা আলাদাভাবে দেখার। কারণ আমি সবসময় জাতীয় নির্বাচনের সাথে এটাকে মিলিয়ে দেখতে চাই না, যদি নির্বাচন তো নির্বাচনই, সেটা প্রতিনিধিত্বের বিষয়। তো ওই দিক থেকে একটা উন্নতি লক্ষ্য করছে, এবং এই অনুষ্ঠানেই বোধহয় আমরা আলোচনা করেছিলাম যে অনেকগুলো বিষয়ের একটা আমরা চিহ্নিত করেছিলাম যে দলের শৃঙ্খলা, যে বর্তমান যারা আছেন আওয়ামী লীগ, তাদের একাধিক সাংগঠনিক সম্পাদক আছেন, তাদের আরও নিচের পর্যায়ের একটা ক্যাডার আছে বা একটা স্ট্রাকচার আছে, এবং তাদের একটা দায়িত্বের বর্তায় যে তারা যেন এখানে শৃঙ্খলা নিয়ে আসেন। সেইটার একটা ভালো দিক দেখা গেছে। এবং আর একটা দিক আমি লক্ষ্য করেছি যে একাধিক সাংসদকেও একটু সতর্ক করে দিয়েছে। সেটা আমি জানি না যে কতদিন এই রীতিটা চলবে, যদি এটা প্রতীকীভাবেও গ্রহণ করি তাও সেটা ভালো,
যে না আপনি ওখানে কেন গেছেন বা কি কারণে গেছেন, অন্তত সেটা বলতে পেরেছে। অন্তত বলতে পেরেছে আপনি ওখান থেকে চলে আসুন। তো এইটার বাইরে যদি আপনি বলেন যে দুইজন আলোচনা করলেন অনেকটা তাই, যে সবই তো একই দলের, কিন্তু যে প্রশ্নগুলো আমার মনে হয় যে দলের দিক থেকেও বিশ্লেষণ করা উচিত, বা নাগরিক সমাজও দেখছেন বা যারা অংশ নেননি তারাও নিশ্চয়ই খেয়াল করছেন, সেটা হলো যে স্থানীয় পর্যায়ে কে গ্রহণযোগ্য, কে কাজ করবেন, সেই মূল্যায়নের প্রসঙ্গটা। এখন যেহেতু আওয়ামী লীগে অংশগ্রহণ করছে তাদের প্রতীকে, অন্যরা ওইভাবে অংশগ্রহণ করছে না, সেক্ষেত্রে আওয়ামী লীগের উপরে কিন্তু এই দায় বর্তায় যে তিনি সঠিক লোককে এখানে দিচ্ছেন কিনা। এখন যদি আমি কেবলমাত্র ধরে নিই যে ঠিক আছে এই জায়গায় ওকে দিলে সেই মোটামুটি সব কিছু ম্যানেজ করে ফেলতে পারবে, সেই সব কিছু নিয়ন্ত্রণ করে ফেলতে পারবে, এই কাঠামো থেকে বেরিয়ে আসতে হবে। কারণ স্থানীয় নির্বাচনের আলাদা একটা মাত্রা ছিল, সেই মাত্রাটাকে আবার ফিরিয়ে আনতে হবে। তিনি এলাকার জন্য কাজ করবেন, তিনি বড় নেতা নাও হতে পারেন, তিনি আঞ্চলিক নেতা নাও হতে পারেন, কিন্তু ওই জায়গার জন্য তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি। তিনি নৌকা প্রতীকের লড়াই করছেন, এরপরে যদি অন্য দল আসে তাদের প্রতীকে লড়াই করবে। কিন্তু সব দলের সম্ভবত এটাই উচিত হবে যে এই বর্তমান যে প্র্যাকটিসটা, যে তার একজন কেন্দ্রীয় নেতার আশীর্বাদ আছে, তারা সেখানে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন, আবার কেউ কেউ হয়তো বিভাগীয় নেতার ছত্রছায়া আছেন, কেউ জেলা নেতার সাথে যুক্ত, ওখানে আবার যদি বলি যে একদম স্থানীয় পর্যায়ে সেখানেও তাদের দলের কাঠামো আছে। কিন্তু মানুষ কাকে চাই, কাকে দেখতে চাই, কার সম্ভাবনা আছে, সেই জায়গাটা এখান থেকে বের করা। আমি বলছি না যে সহিংসতা নাই দেখে এই ধাপে বিরাট কিছু ঘটছে। আর বিদ্রোহী প্রার্থী যেটা বলছেন, সালাউদ্দিন যেটা বললেন যে ঠিক আছে একই দলের, কিন্তু এই প্রশ্নটা তাহলে ওঠে যে তাহলে তিনি বিদ্রোহী হচ্ছেন কেন? তাহলে দুটো, একটা কি কেবলমাত্র সুবিধা পাওয়া যাবে, একটা ক্ষমতা প্রাপ্ত হবো, তাই না? অনেক জায়গায় বিপুল ভোটে জিতছে তার অর্থ, এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা যেটা নিয়ে অনেক জায়গায় সে মূল প্রতিদ্বন্দ্বিতাই নেই। তাহলে আকাশ এখানে কিছুটা চিন্তার বিষয় আছে। আমরা তাহলে সেই পুরনো আলোচনা ফিরে সম্ভবত এটা শেষ করব যে আমরা সবসময় দুই দলের ক্ষেত্রেই বলেছি যে দেখেন আপনার যে ত্যাগী নেতা, এবং ত্যাগী নেতা কথাটা আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে বেশি প্রয়োগ করতাম আগে, যেহেতু দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল। সুতরাং যারা ত্যাগ স্বীকার করেছেন তারা যেন মূল্যায়িত হন। তো একই রকমভাবে বলবি যে স্থানীয় পর্যায়ে ভালো মানুষ, গ্রহণযোগ্য মানুষ, সৎ প্রার্থী, সেইটা দলকে চিহ্নিত করতে হবে এবং মূল্যায়ন করতে হবে। এবং একই রকমভাবে যদি বিএনপিও কোনোদিন নির্বাচনে যায়, তারাও দীর্ঘদিন ক্ষমতার বাইরে, তাদেরও নিশ্চয় ত্যাগী নেতা আছে, এবং স্থানীয় সরকার নির্বাচনে সেক্ষেত্রে তাদের উচিত হবে সেটা মূল্যায়ন করা। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আমরা অন্য প্রসঙ্গে একটু আসি। রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ, আপনি যদি খেয়াল করেন আগের সংলাপগুলোর কথা যদি আপনার খেয়াল থাকে, দেখবেন যে আমরা যারা গণমাধ্যমে আছি তাদের মানে প্রত্যেক দিন টান টান উত্তেজনা, কারা যাচ্ছে, কে কী প্রস্তাব দিচ্ছে, লাইভ হচ্ছে টেলিভিশনে, পত্রপত্রিকার প্রত্যেক দিন শিরোনাম হচ্ছে, ফার্স্ট পেজ কাভারেজ। এবার দেখবেন মিডিয়ার কোনো আগ্রহ নাই, কোনো রকম ভিতরে পেজে একটা নিউজ হচ্ছে না, অনেকে যাচ্ছেও না, অনেকে যাবেনও না। কিন্তু বিষয়টা কিন্তু খুবই জাতীয় গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে একটা দেশের সরকারে কারা আসবে সেই জন্য একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে। এটা কিন্তু রাজনৈতিকভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু রাজনৈতিক দলের কোনো আগ্রহ নাই, জনগণেরও তেমন আগ্রহ নাই, মিডিয়াও কোনো আগ্রহ দেখাচ্ছে না। তাহলে এই পরিস্থিতি কেন সৃষ্টি হলো, এক প্রশ্ন আসে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যদি হয় তাহলে আমরা গ্রহণযোগ্য যেটা বলি সার্চ কমিটির মাধ্যমে হোক আর যেভাবেই হোক, আমরা নির্বাচন কমিশন কিভাবে পাবো? আচ্ছা, আমি প্রথমে রবিউলের একটা কথা দিয়ে একটু শুরু করতে চাই। মানে রবিউল যেটা বললো যে মানে স্থানীয় নির্বাচনগুলোতে যে প্রভাব বিস্তার করা প্রশাসনের, তা আমার কাছে মনে হচ্ছে প্রশাসন এবার প্রভাব বিস্তার করেছে। এমপিদেরকেও কিন্তু শোকজ করেছে, এমপিদের কেউ বলেছে আপনাকে এলাকা ছাড়তে হবে, এই ধরনের ঘটনা কিন্তু এবার অনেক জায়গায় আমরা দেখেছি। তো সুতরাং স্থানীয় সরকার নির্বাচনের যে প্রশাসনের যে প্রভাব কিংবা ভোট নিয়ন্ত্রণ যারা করে, ভোট ব্যবস্থার সাথে যারা জড়িত, তারা কিন্তু তাদের প্রভাব বলি আর তাদের যে ক্ষমতা সেটা কিন্তু সর্বোচ্চ তারা কিন্তু সেখানে দেখিয়েছে। এটা কিন্তু একটা অনেক বড় একটা আমাদের ভালো একটা দিক। তার পাশাপাশি আকাশ, আপনার প্রশ্নের উত্তর আমি দিতে চাই। সর্বপ্রথমে বলি, বিএনপি কিন্তু প্রথমেই বলেছেন তারা যাবেন না। তো যাবেন না ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় আর কি বিএনপি যে কোনো মুহূর্তে আবার এটাও বলতে পারে আমরা যে কোনো মুহূর্তে আলোচনায় আসবো। তো এই অপশনটাও তখন হয়তো আপনার মিডিয়াদের আগ্রহ সৃষ্টি হবে, তখন আবার টান টান উত্তেজনা তৈরি হবে। কিন্তু একটা জিনিস হলো, ফেব্রুয়ারিতে কিন্তু আমাদের বর্তমান যে নির্বাচন কমিশন আছে তাদের কিন্তু মেয়াদটা শেষ হচ্ছে। কিন্তু গণতান্ত্রিক যে ব্যবস্থা বলি আর যে কোনো ব্যবস্থার মধ্যে আর কি বাংলাদেশে আমাদের যে পদ্ধতিতে এটা গঠন করা হয়,
নির্বাচন কমিশন গঠন করা হয়। তো আমরা দেখলাম যে গত 2 টার্ম কিন্তু একটা সার্চ কমিটির মাধ্যমে কিন্তু নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেখানে আমরা দেখেছিলাম আমাদের সমস্ত যে রাজনৈতিক অঙ্গনে যারা কাজ করছেন সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু অংশগ্রহণ করেছিল। কিন্তু এবার যেভাবে হোক বিএনপি তাদের নতুন স্ট্র্যাটেজি অনুযায়ী তারা এখনও পর্যন্ত যায়নি, কিন্তু যাবে না সেটা বলেনি, কিন্তু আমার মনে হয় এখনও পর্যন্ত যায়নি, হয়তো বা যাবে। যার কারণে হয়তো বা মিডিয়া মনে করছে এটা রাষ্ট্রপতি সংলাপ করেছেন যে ছোট ছোট দলগুলো যাচ্ছে, মিডিয়ার মতো করে সেই কাভারেজগুলো করছে। কিন্তু পাশাপাশি এটা বলবো এই আপাতত বিশেষ করে ফেব্রুয়ারিতে আর মাসে আমাদের কিন্তু মধ্যে একটা মাস আছে শুধুমাত্র, আমরা কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি এই বছরের। তো যার কারণে আমার কাছে মনে হচ্ছে এটা উত্তম একটা ব্যবস্থা। এইটার কোনো আর কোনো বিকল্প ব্যবস্থা আপাতত নেই। এখন সবাই যেটা প্রস্তাব করে ব্যবস্থা মানে কি, মানে সার্চ কমিটির মাধ্যমে যে গঠন করা, সবার প্রস্তাব নিয়ে নির্বাচন কমিশন গঠন করা। আওয়ামী লীগের জন্য না, আমি বলবো না, যারা নির্বাচন করবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার জন্য, আমি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার জন্য বলছি এইটার আপাতত এটার কোনো আর বিকল্প নেই। যার আর আইন করার যে বিষয়টা বলেছে সেটা কিন্তু বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা এসেছে এবার একটানা 13 বছর, এর আগে 6 বছর 5 বছর ক্ষমতা ছিল, স্বাধীনতার পরে 3.5 বছর ক্ষমতা ছিল। এরপরে যারা ক্ষমতা ছিল তারা কখনোই সেটা অনুভব করেননি, তারা কখনো করেওনি। আরেকটা জিনিস আমি বলি, এখন না আমি বলি ফেব্রুয়ারিতে কিন্তু নির্বাচন গঠন হয়ে যাবে, কিন্তু আমি মনে করি হয়তো বা বাংলাদেশে কিন্তু কোনো না কোনো একটা সময় কিন্তু এই জিনিসটা আসবে, হয়তো একটা আইন হবে কিন্তু মানুষ ফিল করতেছে এখন। যার কারণে এখন কিন্তু আমাদের আইনমন্ত্রী কিন্তু ব্যাখ্যা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনে যখন উনি আমেরিকাতে আসার পর যে সাংবাদিক সম্মেলনটা করেছেন সেখানেও প্রশ্ন করা হয়েছে তাকে, তিনিও কিন্তু উত্তর দিয়েছেন আমাদের এই অল্প সময়ের মধ্যে এত বড় একটা আইন করা সম্ভব না, কিংবা আইনমন্ত্রীও তার মতো করে ব্যাখ্যা দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে এটা হয়তো আজকে হয়নি, হয়তো ভবিষ্যতে হবে। আপনার প্রসঙ্গগুলো আমি পেয়েছি। আমি একটু শেখ রবিউল আলম আপনার কাছে জানতে চাই, আপনি বিএনপি নেতা, বিএনপি রাষ্ট্রপতির যে সংলাপে যাচ্ছে কিনা এখনো আমরা নিশ্চিত নই। আপনি দলের পক্ষ থেকে কোনো দলের অবস্থান যদি বলতে পারবেন কিনা, যে যাচ্ছেন কিনা, আর যদি না যান কেন যাচ্ছেন না? ধন্যবাদ আপনাকে আবারও। হ্যাঁ, এখনো পর্যন্ত আমরা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করিনি এই সংলাপে অংশ নেওয়ার ব্যাপারে, কারণ এখনো পর্যন্ত আমরা মনে হয় যে ওই দাওয়াতি পারবে চিঠি পাইনি। তবে আমরা এটা মনে করছি যে এই সংলাপ একটা ব্যর্থ প্রক্রিয়া। এর আগে 2বার সংলাপ এভাবে করেই একটা সার্চ কমিটি করেছে। আমরা একজন রকিবউদ্দিন পেয়েছি, একজন KM নুরুল হুদা পেয়েছি, যারাই আজকে এই নির্বাচন ব্যবস্থাপনাটা বিলুপ্ত করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। যার ফলে এই সার্চ কমিটির মাধ্যমে একটি স্বতন্ত্র কার্যকর সফল নির্বাচন কমিশন পাবো সেই বিশ্বাস জাতির নেই, আমাদের তো একেবারেই নেই। তার কারণ হচ্ছে যে তাহলে সালাউদ্দিনের কথা, সেটা যদি সবচেয়ে ভালো প্রক্রিয়া হয় তা KM নুরুল হুদা তো আছে, তাহলে তার নির্বাচন কমিশন বা নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে আর কোনো ডিবেট দরকার হয় না, ভালো নির্বাচন হচ্ছে। আর আওয়ামী লীগ উইন করলে যদি ভালো হয়, আর মানুষ যদি ভোট দিতে না পারে, তাতে যদি নির্বাচন প্রক্রিয়া বা পার্টিসিপেটরি যে নির্বাচন যদি না হয়, মানুষ ভোট দিতে যদি উৎসাহী না হয় বা দেওয়ার সুযোগ যদি না থাকে, তারপরেও যদি নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকে আর সেই নির্বাচন ভালো হলে তো আর কোনো ডিবেটের দরকার নেই। আবার এই নির্বাচন কমিশন পরিবর্তন করে দিতে হবে তারও তো দরকার নাই। এটা খুব ভালো করলে এটাকে আপনি ভাল করে দেন আপনি। ব্যাপারটা হচ্ছে সার্চ কমিটি আমরা দেখছি খুব সফলভাবে সার্চ করেছে। কি সার্চ করেছে? আওয়ামী অনুগত সার্চ করেছে। একেবারে আওয়ামী লীগ সরকারের আদেশ নির্দেশ মেনে পুরা নির্বাচন প্রক্রিয়ায় অথবা নির্বাচনী ব্যবস্থাপনায় আওয়ামী লীগের আধিপত্য এবং আওয়ামী লীগের প্রার্থীকে উইন করার দায়িত্ব নির্বাচন কমিশনে নিয়ে নিয়েছে। সেরকম একটা নির্বাচন কমিশন আমরা বারবার পাচ্ছি। তো সেদিকে থেকে তো সার্চ কমিটি সফল। সাচ্চা আওয়ামী লীগ খোঁজ করতে তো সার্চ কমিটি ভুল করেনি, করছে না। কিন্তু এই নির্বাচন কমিশন একটু ক্রেডিবল নির্বাচন করতে পারেনি যেগুলি আমরা সার্চ কমিটির মাধ্যমে করেছি। খুব ভালো করে বললেন। ধরা যাক আপনার যেটা বললেন, আপনার কথাটা তর্কের খাতে ধরে নিলাম যে হ্যাঁ ঠিক, কিন্তু আগামী কমিশন যেটা হবে সেটা যদি আপনারা না যান, মতামত না দেন, তাহলে অন্য পার্টিরা যাচ্ছে তাদের অনুযায়ী সেভাবে সার্চ কমিটি করে হয়ে যাবে। তাহলে আপনাদের মানে প্রায়োরিটিটা কি? আপনারা তাহলে কিভাবে একটা নির্বাচন কমিশন চাচ্ছেন? না, আমরা বলছি যে নিরপেক্ষ নির্বাচন করবার জন্য বা ক্রেডিবল নির্বাচন করবার জন্য নির্বাচন কমিশনের একটা ভূমিকা আছে, কিন্তু তার চেয়ে বেশি ভূমিকা রয়েছে নির্বাচনকালীন একটা সরকারের। কারণ আমরা বারবার দেখেছি যে নিরপেক্ষ সরকারের অধীনে, বিশেষ করে 91, 96, 2001, 2008ও যদি আমি বলি, নির্বাচন কমিশন ফাংশন করেছে। সেসব কমিশন কিন্তু সার্চ কমিটির মাধ্যমে হয়নি। অব্যাহত পূর্বের
ক্ষমতাসীন সরকারই ওইসব নির্বাচন কমিশন গঠন করেছিল। জি। 96-এ আমি শেষ করব, এই যে সাইদ সাহেবকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছিল আওয়ামী লীগ, 2021-এ নির্বাচন করেছে, যেহেতু নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করেছে, ভালো নির্বাচন করেছে, যার ফলে নির্বাচনকালীন সরকারটার চরিত্রের উপর নির্ভর করছে সত্যিকার অর্থে নির্বাচন কমিশন স্বতন্ত্রভাবে ফাংশন করবে কিনা, সফলতার সাথে ফাংশন করবে কিনা। যার ফলে আমাদের বক্তব্যটা হচ্ছে, হ্যাঁ, আপনি নির্বাচন কমিশন যদি গঠন করতে চান, একটা আইনি সাংবিধানিকভাবে একটা আইনি প্রক্রিয়া আপনি করতে পারেন, সেটা হয়তো এক ধাপ অগ্রগতি হবে। কিন্তু জনগণ ভোট দিতে পারে, সব দলের আস্থাভাজন নির্বাচন যদি আপনাকে করতে হয়, তাহলে নির্বাচনকালীন সরকারটা খুব গুরুত্বপূর্ণ। যদি সরকার এই নির্বাচনের কে নিয়ে যে সংকট রয়েছে জাতির মধ্যে, অথবা গণতন্ত্র নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছে, তার থেকে উত্তরণের জন্য নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলাপ বা সংলাপের আয়োজন করে নিশ্চয়ই বিএনপি স্বাগত জানায় এবং অংশ নিয়ে সেটাকে সফল করতে চায়। কিন্তু নির্বাচন কমিশন গঠনের যে সার্চ কমিটির নামে মানুষের ভোটাধিকারের সাথে প্রতারণা এবং মানুষের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দলীয়করণ করার আওয়ামী লীগের চাতুরতা, এর বিরোধিতা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার জন্য এখনো পর্যন্ত এটার প্রতি আমাদের আস্থা নেই। তবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আমরা নিশ্চয়ই অল্প সময়ের মধ্যে জানাবো। জি, ডক্টর শামীম রেজা, আপনি কিভাবে এটা ব্যাখ্যা করেন? দুজনের বক্তব্য শুনেছেন। এটা আমি যেটা প্রারম্ভিক বক্তব্যে বলছিলাম যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের সামনে নির্বাচন, একটা নির্বাচন কমিশন গঠন হতে হবে যেটা গ্রহণযোগ্য হতে হবে জনগণের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে। মানুষ যাতে আস্থা পায় যে হ্যাঁ, এই নির্বাচন কমিশনের মাধ্যমে একটা ভালো নির্বাচন করা সম্ভব। আস্থার তো একটা বিষয় আছে, তারপরে আছে হলো নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, সেটা তো আরও পরে। এইটাই আমরা দেখছি যে নিরুত্তাপ একটা সংলাপ হচ্ছে। মানে আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? না, একটা হলো যেটা রবিউল বলছেন সেটা অনেক বড় এজেন্ডা, মানে নির্বাচনকালীন সরকার যেটা যেটা বিএনপি বলছেন তার সঙ্গে নির্বাচনী আইন, এটা আসলে এত বৃহৎ প্রেক্ষাপটে চলে যায় যে একজন সাধারণ নাগরিক দীর্ঘ সময় পর্যবেক্ষণ করে ওর কোনো উত্তর খুঁজে পাবেন না। এখন আমাদের ইমিডিয়েট যেহেতু নির্বাচনের কমিশনের বিষয়টা সামনে আসছে, সেখানে আমার মনে হয় যে আমাদের কারণে সম্ভবত এ ব্যাপারে খুব একটা দ্বিমত নেই যে আইন দরকার পড়বে, সেটা আজ হোক আর কাল হোক। এবং আমি ইতিবাচকভাবে দেখতে চাই, আমি কিন্তু মনেও করি না যে বর্তমান সরকার যারা আছে তারা এটাকে একদম রিজেক্ট করেছেন, কারণ আইনমন্ত্রী শুরুর দিককার কথা যে সময় নাই, এটা নিয়ে তো আলোচনা হতে পারে যে সময় আছে কি নাই, সময় নাই, এটা খুবই একটা, হ্যাঁ, আমি ওনার পক্ষে বা বিপক্ষে যাচ্ছি না, কিন্তু আমি সময় নাই। আপনার যদি দেখেন যে এই যে নাগরিক কমিটি, নাগরিক সমাজ যারা রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছিল কত 2 বছর আগে, 2.5 বছর আগে, তখনও উদ্যোগ নিলে কিন্তু হতো। কিন্তু এটা নিশ্চয়তা দেয় কিনা আইন করা মানেই যে একটা ভালো কমিশন হয়ে যাবে না, সেটা আমি সেটাই বলছিলাম যে আমি বলছি যে আমি স্পিরিট যেটা বুঝতে পারছি যে তারা এটাকে যে বাতিল করছেন তা কিন্তু না, যে দাবিটা যে একটা জরুরি সেটা স্বীকার করে। এখন হয়তো সময় নাই দেখে আমরা বিভিন্ন ক্রিটিক্যালি আলোচনা করতে পারি এই বক্তব্য কতখানি সঠিক বা সঠিক না। আপনি যে প্রসঙ্গ বললেন, এখন দেখেন কেউ বলবে যে ভাই শামসুল হুদা কমিশন আমার কাছে ভালো, আরেকজন বলবে না এটা ভালো না, কেন আমি ক্ষমতা আসতে পারিনি। কেউ হয়তো বলবে যে আগের ভাই আবু হেনার সময় অমুক ভালো ছিল, যিনি ক্ষমতা আসছেন, আরেকজন বলবেন আমার কাছে ভালো না। এই আলোচনা বাংলাদেশের সমস্ত রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে কোনোদিনই শেষ হবে না। আবার আপনি যেটা বললেন আমি আইন করলেই পরবর্তীতে কি হবে, এখন যেটা বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে, আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে নিরুত্তাপ হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে বড় দলগুলো যাওয়া। সরকার তো আছে, কিন্তু বড় যে দল, মাঠের যে বিরোধী দল, তারা যদি অংশগ্রহণ না করে, বৃহৎ দলগুলো অংশগ্রহণ না করে, তাহলে উত্তাপ ছড়াবে কি করে, এটা আলোচনার জায়গা তৈরি হবে কি করে। ওই দিন বোধহয় একটা ছবি দেখছিলাম যে সমতা তরিকত ফেডারেশনের একজন গেছেন মহামান্য রাষ্ট্রপতি, তার ছবিটা অনলাইন ভার্সনে এত বড় করে দেখানো হচ্ছে যে আমরা যারা একটু ছবি বুঝি যে মহামান্য রাষ্ট্রপতি আর ওই দলের প্রতিনিধিদের দেখা যাচ্ছে, আর উপরের অংশ অন্তত এতখানি, অর্থাৎ যত বৃহৎ করা যায় ছবিটা জায়গা নেওয়া যায় তত বড়। কিন্তু আমি তো ছবি দিয়ে কেবলমাত্র প্রাণিত হব না, আমাকে তো অংশগ্রহণ, এর মধ্যে সিপিবি বলছেন তারা যাবেন না, বাসদামা যদি ভুল না হয় তারা বলছেন যাবেন না, বিএনপি ওনার কথাই বুঝলাম যে এখনো তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, কিন্তু আকাশ তাদের তো যেতে হবে। এখন আপনি বলতে পারেন যে দেখেন অধ্যাপক সাহেব আপনি এই আদর্শিক কথা বলছেন, এটা কতখানি ভাই এটা চিড়ে ভেজে না শুধু শুধু কথাই, কিন্তু উত্তাপ হোক আর নিরুত্তাপ হোক, আপনি যদি আপনার দাবিটা সেখানে জানাতে চান, আমরা রাষ্ট্রপতির আইনগত বা সাংবিধানিক ক্ষমতার সীমাটা জানি, তিনি কতদূর কাজ করতে পারেন সেটাও জানি, কিন্তু একটা ধারা তো বোধহয় আছে 58, আমি ঠিক উপধারা তো মনে করতে পারছি না, যেটার বলে রাষ্ট্রপতি চাইলে কিন্তু তার সুপারিশও দিতে পারেন। সেটা যদি একটা সুযোগও হয়, সেই সুযোগটা তো আমরা গণমাধ্যমে জানতে পারতাম যে না ঠিক আছে বড় দলগুলো গেছে, রাষ্ট্রপতি এক্সারসাইজ করবেন কিনা, রাষ্ট্রপতি ক্ষমতাসীন দলের বাইরে, ক্ষমতাসীন দলের মনোভাবের বাইরে যাওয়ার সুযোগ আছে, এটা তো এক্সারসাইজ তো পরে, কিন্তু আপনার তো একটা ধারা আছে যেটার ভিত্তিতে রাষ্ট্রপতি একটা সুপারিশ দিতে পারেন। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী,
আমরা সুবর্ণ জয়ন্তী পালন করেছি, নতুন বছরে আমরা পা রাখতে যাচ্ছি। আমরা রাজনীতি নিয়ে আলোচনা করলাম এবং আমাদের করতেই হবে, কারণ প্রতিনিয়ত এই রাজনীতি তো আসলে সব কিছুর অনুঘটক। কিন্তু এখন বিষয়টা হচ্ছে, আমি যদি প্রশ্নটা এরকম করি যে আমাদের অনেক অর্জন আছে, স্বাধীনতা, সুবর্ণ জয়ন্তী, অনেক অর্থনৈতিক অর্জন আছে, অবকাঠামোতে অর্জন আছে, শিক্ষায় অর্জন আছে, মৃত্যু হারে মৃত্যু আছে, শিশুদের ক্ষেত্রে অর্জন আছে, অনেক অর্জন আমরা দেখাতে পারবো। কিন্তু যেটা বললাম, রাজনীতি যেটা সব কিছুর অনুঘটক, সেই রাজনৈতিক সংস্কৃতি বা যে ব্যবস্থা নিয়ে আমরা সবসময় কথা বলি, যে অচল অবস্থা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বা দূরত্ব তৈরি হয়েছে, সেই সংস্কৃতি বা রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার ক্ষেত্রে আমরা কি খুব বেশি এগোতে পেরেছি বলে মনে হয়? আমি সর্বপ্রথমে রবিউলের কথার একটু জবাব দিয়ে ফেলি। আসলে সে বলেছে ব্যর্থ সংলাপ। সংলাপ আসলে ব্যর্থ কখন হবে? যখন সংলাপ শেষ হওয়ার পরে কোনো ধরনের রেজাল্ট না আসে, তখনই আমি ব্যর্থ বলবো। তো সংলাপকে ব্যর্থ বলার মতো জায়গায় এখন আসেনি। এই সংলাপ চলবে এবং শেষ পর্যন্ত আমি রবিউলের যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং বিএনপি অংশগ্রহণ করবে, সুতরাং সংলাপ সফল হবে, নির্বাচন কমিশনেরও গঠন হবে এবং জাতীয়তাবাদী দল বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণও করবে। তারপরে আমি বলি, বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং মুজিব জন্ম শতবর্ষ আমরা পালন করলাম, এবং আমি মনে করি আমরা একটা সৌভাগ্যবান প্রজন্ম যারা দুইটা জিনিস একসাথে দেখলাম। এখানে আমাদের অর্জন বিশাল অর্জন আমি মনে করি। সবচেয়ে আমি যদি বলি যে আমরা খুব দেশপ্রেমিক একজন রাষ্ট্রনায়ক পেয়েছি, একজন শেখ হাসিনাকে পেয়েছিলাম, তো অনেক বড় একটা অর্জন, এবং তিনি আজকে একটা দেশকে কোথায় নিয়ে গেছেন। যদি বলি সবচেয়ে বড় অর্জন যেটা ছিল, যে একদম আমাদের মুখের উপর যখন বিশ্বব্যাংক আমাদেরকে সরিয়ে তাদের সাহায্য দিবে না বলে বলার পরে পদ্মা সেতুটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল, তখন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিল আমাদের টাকায় পদ্মা সেতু হবে, এবং সেটা তিনি দেখিয়ে দিয়েছেন, এবং এটা আজকে দৃশ্যমান। সেটা কোনো স্বপ্ন না, কল্পনাও না। আগামী বছরে আমরা কিন্তু বাংলাদেশের ওই প্রান্তে যাব, কিন্তু পদ্মা সেতুর উপর দিয়ে। বিশাল একটা অনেক অর্জন আছে। এবং আমি মনে করি হয়তো আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা বিশাল, বিএনপি আমাদের একটু ক্ষতি করেছে আমি মনে করি। সেটা হলো 2014 সনের যে নির্বাচনটা বিএনপি যায়নি, বিএনপিরও ক্ষতি করেছে, এবং আমি মনে করি আমাদের রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রেও কিন্তু কিছুটা হলেও কিন্তু আমি বলবো যে ব্যাঘাত ঘটিয়েছে বিএনপি। এবং সামনে 2018 সনে তারা নির্বাচন অংশগ্রহণ করেছে এবং সামনের নির্বাচনগুলো অংশগ্রহণ করবে। আপনি দেখেন বিএনপির কৌশলগুলো, আমরা দেখলাম যে কোনো স্থানীয় সরকার নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না। পাশাপাশি দেখলাম বিএনপির খুব ফেমাস লিডার তৈমুর আলম খন্দকার সাহেব, তিনি কিন্তু এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছেন। এখন বিএনপি কীভাবে বলবে তিনি তাদের নেতা না, তাদের কিছুই না? আমরা সবাই জানি তৈমুর আলম খন্দকার মানেই বিএনপি, কারণ অনেক প্রমিনেন্ট একজন লিডার ছিলেন বিএনপির। তো যখন বিএনপির কৌশলে কিন্তু আগাচ্ছে, তারা যে একদম নির্বাচন বয়কট করছে, বর্জন করছে তাও না, তারা কিন্তু কৌশলে আগাচ্ছে। হয়তোবা তারা তাদের মতো করেই এটাকে বিশেষ নির্বাচন ব্যবস্থাটাকে নিয়েছেন। পাশাপাশি আমি যেটা বলতে চাই, বিশেষ করে আমরা একটা মানবিক বাংলাদেশের প্রতিচ্ছবি পেয়েছি, বিশেষ করে করোনা চলাকালীন সময়ে। আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর সাথে পাশাপাশি দেখলাম যে সমস্ত সামাজিক সংগঠনগুলো যেভাবে মানুষের সাহায্য সহযোগিতা ঝাঁপিয়ে পড়েছে, এটা আমার কাছে বিশাল একটা অর্জন মনে হয়েছে। মানে আমাদের মানুষের যে মানবিক বিষয়গুলো, এটা হলো একদম আমরা এটা অবশ্যই আমি মনে করি একটা রাষ্ট্র একটা মানুষকে প্রভাবিত করে। এই ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা আছে বলে কিন্তু মানুষ তাদের মনকে তৈরি করতে পেরেছে। অনেক ধন্যবাদ। মানে সেটাই, মানে আমি বলি অর্জন আমাদের আছে, কিন্তু যে অর্জনটা রাজনৈতিক অর্জনের প্রসঙ্গটা আমি তুলছিলাম, শেখ রবিউল আলম, আমাদের এই বিভিন্ন রকম অর্জনের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির যে অর্জনটা যে হলো না, কেন হলো না বলে আপনি মনে করেন? না, অর্জন আপনি যেগুলিকে অর্থনৈতিকভাবে বলছেন, কিছুটা গলাবাজিও তো রয়েছে, তথ্য বিভ্রাটও তো রয়েছে। 45 লাখ কোটি টাকা ব্যয় করেছে 13 বছরে আওয়ামী লীগ বাজেটের মাধ্যমে, জনগণের টাকা 45 লক্ষ কোটি টাকা। 10,000 কোটি টাকার একটা পদ্মা সেতু 30,000 কোটি টাকা দিয়ে করেছেন। বিশাল অর্জন, সালাউদ্দিন সাহেব বর্ণনা করলেন, বিশাল অর্জন। এখন এই ডিবেটে কোথায় যাবেন আপনি? আমি সূচকগুলি যদি আমি বলি, অনেক সূচক তো পিছিয়ে গিয়েছি। হ্যাঁ, আপনি এটা বলবেন যে প্রবৃদ্ধির একটা ধারাবাহিকতা রয়েছে, সেটা আবার পিপিপিতে পদ্ধতিতে গেলে আবার এখনও 0.65% মাত্র। এই বিতর্কে নাই গেলাম আজকে। অর্জন, হ্যাঁ, ক্ষমতায় থাকার জন্য জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রভাবিত করতে গিয়ে স্বৈরশাসকেরা এরকমভাবেই বলে, একটা প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশকে নিয়ে গিয়েছেন একেবারে স্বৈরশাসকের একেবারে তলানিতে নিয়ে চলে গিয়েছেন। আপনার পাসপোর্টের মূল্য আমাদের কমে গিয়েছে, প্রায় আমরা 7 ধাপ 8 ধাপ কমে গিয়েছে। কোথায় নিয়েছেন দেশটাকে? আচ্ছা, ওই বিতর্কে নাই গেলাম। ক্ষমতা থাকার জন্য খালি অর্জন অর্জন বলতে থাকে আওয়ামী লীগ। সেই অর্জনটাই জনমতের প্রতিফলনের মাধ্যমে করেন না। আতঙ্কটা ওখানে কেন, ভয়টা ওখানে কেন? 13 বছর ক্ষমতায় থাকার পর দেশ পরিচালনা করেছেন, নির্বাচন কমিশনটা স্বাধীন করতে চান না, আইন করতে চান না, নির্বাচনকালীন একটা সরকার করতে চান না।
এই হচ্ছে আওয়ামী লীগ। শামীম রেজা ভাই অনেক ভালো বলেন, বিশ্লেষণও চমৎকার, আন্তর্জাতিক পর্যায়ের বিশ্লেষণ করেন, বলছেন যে প্রস্তাবগুলি যাওয়া দরকার। দেখেন, আমরা রাষ্ট্রপতির সাথে সংলাপের আগে 2 বার গিয়েছি, অনেক প্রস্তাব দিয়েছি, আমলে নেওয়া হয়নি। নির্বাচন কমিশন সংলাপের আয়োজন করেছিল, সেখানেও গিয়ে 13 দফা প্রস্তাব দিয়েছিলাম, আমলে নেওয়া হলো না। 2018 নির্বাচনের আগে প্রধানমন্ত্রী সংলাপ ডেকেছিল, গিয়ে 7টি দফা দাবি দিয়েছিলাম, একটাও মানা হয়নি। লাস্টে উনি বলে দিয়েছিলেন আমার উপর আস্থা রাখেন, রাখলাম তার উপর আস্থা, দেশের প্রধান নির্বাহী। তিনি 30 তারিখের ভোট 29 রাত্রে করে ফেললেন। যাবেন কোথায়, বলবেন কোথায়? এই যে বলছেন যে সংলাপের বিকল্প নেই, হ্যাঁ আলোচনার বিকল্প তো নেই, কিন্তু আলোচনা করে সালাউদ্দিন বলল আমি বলেছিলাম ব্যর্থ প্রক্রিয়া, ব্যর্থ সংলাপ না। কারণ এই সার্চ কমিটি ব্যর্থ হয়েছে স্বতন্ত্র নির্বাচন কমিশন করার ক্ষেত্রে। আমি এও একটা কথা বলতে শেষ করব, আমি এও বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যথেষ্ট নয় বাংলাদেশে ক্রেডিবল নির্বাচন করার। নির্বাচন কমিশন তখনই ফাংশন করে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকারের অধীনে, সেটা যেহেতু প্রমাণিত। অর্থাৎ আমাদের এই গণতন্ত্র, আমাদের ভোটাধিকার নিয়ে একটি বহুমুখী আলোচনা যদি প্রয়োজন হয়, যে সংকটগুলি কোথায়, এর থেকে উত্তরণ কিভাবে ঘটা যায়, নিশ্চয়ই রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আয়োজন করলে বিএনপি অংশগ্রহণ করবে। কিন্তু আমরা দেখছি যে মানুষের ভোটাধিকারের সাথে প্রতারণা করবার জন্য এই সংলাপ। এর মধ্যে আওয়ামী লীগের স্বার্থনীত রয়েছে, আওয়ামী লীগ দূরভিসন্ধিতা রয়েছে, আওয়ামী লীগের অপকৌশল রয়েছে, যার ফলে আমরা এটা গুরুত্ব দিচ্ছি। শেখ রবিউল আলম, ডক্টর শামীম রেজা, আপনি দুজনের বক্তব্য শুনেছেন। আমি যে জায়গায় বলতে চাচ্ছি, অর্জন অনেক আছে বললে আমাদের, কিন্তু যে অর্জনটা আমাদের দরকার, গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা, গণতন্ত্র যেটা আমরা চাই, মানে একটা ভোট হবে, যার ভোট সে দিতে পারবে এবং সেই ভোট ঠিকমতো গণনা করা হবে, কেউ যাতে কোনো রাজনৈতিক দল বলার সুযোগ না পায় 30 তারিখের ভোট 29 তারিখে রাতের বেলা হয়ে গিয়েছে। এই যে রাজনৈতিক চর্চা, যেমন আমরা এখন বলছি যে সময় নাই, আইন করার সময় নাই, সময় কিন্তু 13 বছর ছিল। আবার আমরা এখন এসে সংলাপ ডাকছে, 1 মাস আছে নির্বাচন কমিশন, কিন্তু গত 5 বছরে তো বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারতো। মানে আমরা সদিচ্ছাটা কোথায়, রাজনৈতিক চর্চাটাকে এগিয়ে নিয়ে সদিচ্ছাটা আমরা দেখি কিনা। আমরা সুবর্ণ জয়ন্তী করেছি, যেমন দেখেন, এটা আমি জানি না রাজনৈতিক দলগুলো কিভাবে নেবে। আমরা কি এখন আসলে রাজনৈতিক দল এবং মানুষের কথা চিন্তা করি, না কিছু ব্যক্তির কথা চিন্তা করি? এখন রাজনৈতিক দলে ব্যক্তি গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে। ব্যক্তি না হলে তার নেতা কিভাবে থাকবে এবং কে কিভাবে তাকে অনুসরণ করবে। কিন্তু সম্ভবত কোনো রাজনৈতিক দলে খুব বেশি ব্যক্তি নির্ভর হয়ে পড়ছে। ব্যক্তির এজেন্ডাটা এত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে যে সেখানে বাকি অনুসারীরা, অনুগামীরা কি অবস্থায় আছেন সেটা তাদের দেখবার সময় নেই। এবং এটার এখন চূড়ান্ত পরিণতি যেখানে দাঁড়িয়েছে, সেটা হলো কারোর সঙ্গে কারো মুখ দেখা দেখির সম্পর্ক নেই, কথা বলার সম্পর্ক নেই। এটা ভয়াবহ। আমি কেন একটু আগে সংলাপের পক্ষে বলছিলাম, এই সংলাপ সফল হবে কি ব্যর্থ হবে, এটা কিভাবে নেবে, সেটা স্বাভাবিকভাবে রাজনীতিবিদরা যারা সরাসরি অংশগ্রহণ করছেন, সালাউদ্দিন রবিউল, তাদের বিশ্লেষণ এবং দূর থেকে দেখা আপনার আমার বিশ্লেষণ একরকম হবে না। কিন্তু আমরা প্রাণপণে কেন তাকিয়ে আছি বা চেষ্টা করছি যে হোক, সংলাপটা হোক, কিছু সুপারিশ আসুক, তারা যাক। একটাই কারণ, সেটা হলো যে প্রক্রিয়া নির্বাচন কমিশন গঠিত হোক না কেন, সেটা ভবিষ্যতে আইন করে আর এখন ফেব্রুয়ারি মাসের আগে যদি সেটা সার্চ কমিটির মাধ্যমে করো, সেটা হচ্ছে একটা ব্যক্তিত্বের প্রকাশ। বেশ আগে একবার আলোচনা অনুষ্ঠানে আমাদের একজন শ্রদ্ধা আলোচক বলছিলেন যে প্রতিষ্ঠানের ব্যক্তিত্ব হবে কেন, প্রতিষ্ঠানের তো একটা চারিত্র থাকবে না, প্রতিষ্ঠানের ব্যক্তিত্ব লাগবে। ব্যক্তির যেমন ব্যক্তিত্ব থাকে, প্রতিষ্ঠানের একটা ব্যক্তিত্ব থাকে, এবং সেই প্রতিষ্ঠানের ব্যক্তিত্ব তো এক্সিস্টিং আইনেও করা যায়। বিদ্যমান যে আইন আছে, তার মানে আমি তো এটাও আবার বিশ্বাস করতে চাই না। আমি কিন্তু বলছি না যে এটা সংলাপ কোথায় যাবে, শেষ পর্যন্ত কি প্রক্রিয়া এটা গঠিত হবে, কিন্তু যারাই গঠিত হন, নির্বাচনকালীন সরকার যে অবস্থায় থাকুক না কেন, আমরা এটুকুও শুনি যে পার্শ্ববর্তী দেশের থেকে আমাদের আইন নাকি ভালো। মানে তুলনামূলক বিশ্লেষণে যদি বলি নির্বাচন কমিশনে, তাহলে এই কমিশনকে একটা ব্যক্তিত্ব দেখাতে পারে না ভাই? আওয়ামী লীগের সময় ধরে নিলাম যে আওয়ামী লীগ তার একটা পুরোপুরি একেবারে তার লোক না হোক, তার পছন্দের একটা লোককে দিল, তো ওই পছন্দের লোকেরও কি একটা ব্যক্তিত্ব থাকবে না? বিএনপি যদি এখন ক্ষমতায় থাকতো, যদি বিএনপি একেবারে পছন্দ করেন এমন লোককে তো নিশ্চয়ই বিএনপি সেখানে দিত না কোনো অবস্থাতে। কিন্তু সামগ্রিকভাবে তো একটা ব্যক্তিত্ব আছে, একটা কাজ আছে। এই যে 4র্থ ধাপে নির্বাচনের কথা আপনি বলছেন, ক্রেডিট তো একমাত্র রাজনৈতিক দলের না, নির্বাচন কমিশনকে কিছুটা ক্রেডিট দিতে হবে যে না, তারা অন্তত একটা ওয়ার্নিং দিচ্ছে, তারা একটা সচেতন হচ্ছে, কাজ করছে। তারা যদি চান আইনের প্রয়োগগুলো যদি তারা ন্যূনতম করেন, তাহলে এখন যা আছে তার থেকে ইন্ডিকেটরে কি কিছুটা উন্নতি ঘটবে না? তো এই কথাটা আমরা ছেড়ে দেবো কেন বারবার? মানে এটাও তো আমরা বলবার মতো যে এই যে লোকগুলোকে আমরা নিয়ে আসছি, সেখানে সামগ্রিকভাবে তাদের ব্যক্তিত্বের প্রকাশ হচ্ছে না কেন? তারা কেন ন্যূনতম অন্তত আইনের প্রয়োগটা চেষ্টা করছে না? আর আপনি যে কথাটা বললেন, রাজনৈতিক সংস্কৃতি এত খারাপ অবস্থায় গেছে যে তার প্রভাবটা যে কোথায় কোথায় পড়ছে, সেটা যারা রাজনীতি করেন তারাও হয়তো টের পান না, যে তার প্রভাব শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে,
তার প্রভাব অটোনমাস অর্গানাইজেশনে পড়ে, তার প্রভাব সরকারি প্রতিষ্ঠানে পড়ে, তার প্রভাব কর্পোরেশনগুলোতে পড়ে। প্রত্যেকটা জায়গায় একটা ভারসাম্যহীনতা দেখা দেয় যখন উপরের দিকে তাদের সম্পর্কগুলো না থাকে। সেটা ক্ষমতায় থাকা না থাকা এক কথা, এবং এটা আপনি দেখেন আমাদের অনেকগুলোতে নেগোসিয়েটেড ছিল। 90 থেকে শুরু করে আপনি একাধিক এরকম তারিখ বলতে পারবেন যেটা আমরা একটা আলাপের মধ্যে করেছি। এখন আলাপ কোনো স্থায়ী সমাধান না, নিঃসন্দেহে আপনার একটা টেকসই গণতন্ত্র করতে গেলে আপনাকে আইনের মাধ্যমে যেতে হবে। তো ওই জায়গাটা আপনি যে জায়গাটা দিচ্ছেন এটা হয়তো আলোচনা করলে এখন বলবে যে ভাই এই আলোচনা তো ঘন্টার পর ঘন্টা করা যেতে পারে, কিন্তু এটা ঘন্টার পর ঘন্টা না। রাজনৈতিক সংস্কৃতিকে আপনাকে একটা কংক্রিট ফর্ম দিতে হবে। তাদের মধ্যে আমরা দেখতে চাই যে একটা আলাপের সম্পর্ক আছে। এমনকি দেখেন একটা বিয়ের অনুষ্ঠানে গেলে আমরা অনুপ্রাণিত হই যে আরে দুই পক্ষের লোকেরা বিয়ের অনুষ্ঠানে গেছে। তো সেই মৌল জায়গাটায় যদি আমরা একটু ফিরে আসতে পারি, আমার মনে হয় যে আমি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও চিন্তা করা যাবে কিনা, গেলে এটা যারা অনুষ্ঠান হয়ে গেছে মানে এরকম মানে সামাজিক পর্যায়ে প্রভাব চলে গেছে। আপনি সাধারণভাবে একেবারে দেখবেন এরকম একটা ছবি দেখলেও লোকজন আশান্বিত হয় যে না ভাই বোধহয় এদের মধ্যে একটা সম্পর্কের উন্নতি হচ্ছে বা কিছু। শেষ পর্যায়ে এক মিনিট করে যদি বলি, যেহেতু আমরা একটা বছর শেষ করতে যাচ্ছি, নতুন একটা বছরে পা দিচ্ছি, মাহমুদ সালাউদ্দিন চৌধুরী আপনি যদি বলেন 1 মিনিটে প্রত্যাশা। আমি আর রবিউল দুজনই রাজনীতির খুবই সক্রিয় কর্মী। আপনারা দুজন যেভাবে রাজনীতিকে হেনস্থা করেছেন, আমি বলবো যে আমরা সামাজিকভাবে এখানে বসেছি, আমি সব জায়গায় বসছি, কথা বলছে, এবং বিভিন্ন রাজনৈতিক দল আছে, মাননীয় রাষ্ট্রপতির সাথে কথা বলছেন। তো সুতরাং ওই সামাজিক সম্পর্ক কিন্তু আমাদের মধ্যে আছে। তো এটা আর বিশেষ করে আমি নতুন বছরে যেটা বলবো, আমি মনে করবো বিএনপি রাজপথের যেই কৌশল দেখাচ্ছেন, আমি মনে করি তিনি সংলাপে ফিরে আসবেন, এসে আমাদের সবার গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশন গঠন হবে এবং আগামীতে একটা বাংলাদেশে ভালো একটা নির্বাচন হবে এই আশা। না, সংকট তো রয়েছে, রাজনীতিতে আছে, গণতন্ত্রে আছে। আমি আশা করব সরকার সেটা অনুধাবন করে এই সংকট থেকে উত্তরণের একটা মেগা পরিকল্পনা নিয়ে যদি সংলাপ আয়োজন করে, অথবা সেই সদিচ্ছা নিয়ে যদি সরকার উদ্যোগ নেয়। আমাদের দাবিও তাই যে আমরা এই সংকটগুলি সমাধান চাই গণতান্ত্রিক পন্থায় এবং ধরেন সংলাপের মাধ্যমে। সেই উদ্যোগ নিলে আমরা স্বাগত জানাবো, এবং আমরা সেখানে উপস্থিত থেকে নিশ্চয়ই মানুষকে এই সংকট থেকে উত্তরণের বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব রয়েছে। বিএনপি সেই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। আমি আশা করব আওয়ামী লীগ ক্ষমতার মোহে যেভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থাকছে, তার থেকে বেরিয়ে আসবে, মানে তাদের সুমতির উদয় হোক। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ বিএনপি, আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের কাছের থেকে এই সংকট উত্তরণ থেকে যে ভূমিকা চায় সেটা দেখতে পাবে। কিন্তু আওয়ামী লীগ যেভাবে এখনো নির্বাচন কমিশন এবং নির্বাচনকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ রেখে অথবা নিজেদের নিয়ন্ত্রণে রেখে সংলাপের আয়োজন করছে, সেটা একটা প্রতারণা ছাড়া আর কিছু না। এই সংলাপ কোনো সুফল দেবে বলে আমি মনে করি না। জি না, আমি বন্ধু সালাউদ্দিন হয়তো একটু ভুল বোঝাচ্ছেন। রাজনীতিবিদদেরই তো আমরা সবসময় মাথায় তুলে রাখি যে বিষয়টা হলো যে দেখেন তাদের যে কোনো একটু সম্মেলন, একটু আচরণ আমাদেরকে অনেকভাবে প্রভাবিত করে, আমাদের যেমন আনন্দিত করে, অনুপ্রাণিত করে, ওরকম কষ্টও দেয়। আমি যেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের যে কোনো মূল্যে সংলাপের যে কোনো উন্মুক্ততায় বিশ্বাস করতে হবে, সেটা যিনিই ডাকুক, মহামান্য রাষ্ট্রপতি ডাকুন বা অন্য কোনো প্রক্রিয়ায়। এবং এটা নয়তো যত আপনি ক্রিটিক্যালি দেখেন, যত সমালোচনাই করেন আমাদের এই শুভ বাক্যে, তারপরেও বলবো যে না, এটা অব্যাহত রাখতে হবে। আপনি যে আইন করতে যান আর আপনি সমঝোতার মাধ্যমে করেন, আপনাকে তো আলোচনায় বসতে হবে, সেটাই একটা প্রধান কাজ। আর একটা বড় বিষয় হলো যে প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণের পরিবেশ তৈরি করতে হবে। একটা সাধারণ নির্বাচন গেছে স্থানীয়, সেখানেও কেন ওই পরিমাণ ভোটার নাই, সেটা যদি আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করে, তাও আমি মনে করি সেখানে ভোটার উপস্থিতি থাকতে হবে, এবং সেটাও সমানভাবে গুরুত্বপূর্ণ প্রত্যেকটার ক্ষেত্রে। আর যে জিনিস নতুন বছরে বলবো, দেখুন আজকে বাংলাদেশের যে অর্জন, নিঃসন্দেহে সরকার তো অবশ্যই তার ক্রেডিট দাবি করবেন, তার কৃতিত্ব দাবি করবেন, কিন্তু যে সাধারণ মানুষ, আমাদের কোটি কোটি অভিবাসী কর্মী আমাদের জন্য এই সুবিধা এনে দিচ্ছেন, তাদের কথা স্মরণ রাখবো। আমাদের যে গার্মেন্টস শ্রমিক, তৈরি পোশাকে, তাদের কথা স্মরণ করতে হবে। কৃষিতে আমাদের যারা যুক্ত আছেন তাদের কথা মনে রাখতে হবে, এবং আপনি যে কোনো মূল্যে আপনাকে শিক্ষায় বিনিয়োগ করতে হবে, আপনাকে আরও উদ্যোক্তা তৈরি করতে হবে, এবং আরও মানব সম্পদ তৈরিতে আপনার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং বিশ্ব রাজনীতিতে, আঞ্চলিক রাজনীতিতে একটা মর্যাদা জায়গায় যেতে হবে। এবং সেটা যদি সামগ্রিকভাবে আমরা পরিবেশ তৈরি না করতে পারি, তাহলে 2022 কি 23 কি 25 কি আমরা হয়তো কেবলমাত্র বছরই গণনা করব। তো সেই আশাবাদী রাখতে চাই। যে অনেক ধন্যবাদ ডক্টর শামীম রেজা, মাহমুদ সালাউদ্দিন চৌধুরী এবং শেখ রবিউল আলম। প্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। নতুন বছর শুরু হতে যাচ্ছে, প্রত্যাশার কথা শুনেছেন, আমাদের সমস্যার কথা শুনেছেন। একটি দেশের সমস্যা থাকবে, প্রত্যাশাও থাকবে। আমরা প্রত্যাশার পাল্লা ভারী হোক এবং সেই প্রত্যাশা পূরণ হোক। অন্তত নতুন বছরে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা শুরু হোক, সদিচ্ছা আসুক সব রাজনৈতিক দলের মধ্যে, সেই প্রত্যাশা রাখি। এবং সর্বাগ্রে, সবার আগে জনগণ যেন সব কিছুর আগে থাকে।
সবার জন্য শুভকামনা।